গল্পের শুরুতেই আমরা সুন্দর একটা গ্রাম দেখতে পাই, যেখানে বলা হচ্ছে যে কিছুক্ষণ পর গ্রামের সামরিক মহড়া হবে, তাই সেখানে বোমা বিস্ফোরণও হতে পারে। সবাই যেন ঘরে থাকে বা নিরাপদ স্থানে চলে যায়। ঠিক তখনই আমরা একটা জরাজীর্ণ বাড়ি দেখতে পাই, যার সামনের দেওয়ালগুলো ভেঙে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওই সময় কিছু লোক হাতে বড় বড় বন্দুক নিয়ে সেই বাড়ির দিকে এগোয়। শুধু তাই নয়, দূরে একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে এক ভয়ঙ্কর স্নাইপার ওই বাড়ির দিকে লক্ষ্য করে বসে আছে। মুহূর্তের মধ্যেই সে গুলি চালায়। তখন আমরা বাড়ির ভেতরে থাকা জিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তো ভয়ে পুরো গুটিসুটি মেরে এক জায়গায় বসে আছে, তবে ভাগ্যক্রমে ওই স্নাইপারের গুলিটা তাকে শুট করতে পারে না। সেখানে তখন সোহি নামের আরো একটা মেয়েকে দেখা যায়, যার হাতে গুলি লাগার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আর কিছুটা দূরে জংমিন নামের একটা ছেলে অজ্ঞান হয়ে পড়েছিল। জিয়ান ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তার হাত পা কাঁপছিল এবং সে কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখন তার মনে পড়ে তার চাচা জিনমিনের একটি কথা, কোনো শুটার যতই এক্সপার্ট হোক না কেন, সবারই একটা ব্লাইন্ড স্পট মানে দুর্বলতা থাকে, যাকে তারা দেখতে পায় না। তাই জিয়ান আর সময় নষ্ট না করে ওই স্নাইপারের সেই ব্লাইন্ড স্পট খুঁজতে শুরু করে। সে একটি ফ্রিজের ওপর একটি আয়নার টুকরো বেঁধে স্নাইপারকে দেখায়। স্নাইপার এটাকে ছেলে মানুষের মনে করে। জিয়ানের চাল বুঝতে পারে না, তাই একের পর এক আয়নাগুলোতে গুলি করে ভাঙতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর জিয়ার এমন একটা জায়গায় ওই কাঁচগুলো ধরে যে ওই স্নাইপারটার কোনোভাবে ওই পার্টিকুলার জায়গায় গুলি করতে পারে না। জিয়ান বুঝে যায় যে সে যদি ওই ফ্রিজের ওপর দিয়ে লাফ দেয় তবে স্নাইপার তাকে মারতে পারবে না। ঠিক তেমনটাই ঘটে। লাফ দেওয়ার সময় স্নাইপারের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। জিয়ান নিচে পড়া মাত্র সোফার নিচে একটি বন্দুক দেখতে পায়, কিন্তু জিয়ানের হাত সেখানে কোনোভাবেই পৌঁছাচ্ছিল না। আর এরপর সোফাটি তুলতে দেখে তার নিচে একটি অত্যন্ত শক্তিশালী স্নাইপার রাইফেল রাখা। এরপর যখন ওই লোকটা আবার লক্ষ্য স্থির করে, সে দেখে জিয়ান উল্টো তার দিকে স্নাইপার সেট করে বসে আছে। গাইস, সামান্য একটা মেয়েকে মারার জন্য কেন এত আয়োজন, এটা জানতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। জিয়ান তখন একটি পুলিশ স্টেশনে বসেছিল। সে এক লোককে খুব খারাপভাবে পিটিয়েছে। ওই লোকটা ইচ্ছে করে মেয়েদের টয়লেটে ঢুকে অসভ্যতা করত। পুলিশও এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় যে একটা সাধারণ মেয়ে হয়ে সে কিভাবে কাউকে এতটা মারতে পারে। তাই পুলিশ তখন জিয়ানের অভিভাবককে ডাকতে বলে। জিয়ান তার চাচা জিনম্যানকে ফোন দেয়, কিন্তু ফোন ধরে অন্য একজন পুলিশ সদস্য। সে জানায় যে জিয়ানের চাচা নাকি আত্মহত্যা করেছে। খবরটি শুনে সে হাসপাতালের দিকে দৌড়ায়। পথে চাচার সাথে কাটানো দিনগুলোর কথা তার মনে পড়তে থাকে। জিয়ানের কলেজের জন্য তার চাচা তাকে নিয়ে নতুন বাড়িতে শিফট হয়। বাসায় ঢুকে তো জিনম্যান নিরাপত্তার জন্য জানালায় মোটা রড লাগা ছিল। এটা দেখে জিয়ান বলে যে আমরা তো 20 তলায় থাকি আর আমাদের কাছে কোনো টাকাও নেই, তবে কেন কেউ আমাদের বাড়িতে ঢুকবে। তখন দেখা যায় জিনম্যান একটি আলমারিও এনেছে আর জিয়ানকে বলে যে এটা বুলেট প্রুফ, কখনো গুলি চললে এখানে লুকিয়ে নিজেকে বাঁচাতে পারবে। জিয়ান তখন বিষয়টাকে নিছক মজা মনে করে উড়িয়ে দেয়। এরপর জিনম্যান জিয়ানের আইডি কার্ড টেবিলের উপর রেখে ওটার একটা ছবি তুলে আর তাকে আইডি নাম্বারটি মুখস্থ করতে বলে। জিয়ান এসব দেখে ভাবছিল তার চাচা হয়তো পাগল হয়ে গিয়েছে, কিন্তু জিনম্যান তাকে জোর করে নাম্বারটি মুখস্থ করে নেয়। এরপর গল্প চলে আসে বর্তমানে। জিয়ান হাসপাতালে পৌঁছালে তাকে মর্গে নিয়ে গিয়ে চাচার মৃতদেহ শনাক্ত করানো হয়। লাই দেখে জিয়ানের সন্দেহ লাগে, তাই সে বলে যে সাধারণত মানুষ আত্মহত্যা করতে হাত কাটে, কিন্তু চাচা গলা কেন কাটবে? এটা খুবই অদ্ভুত ব্যাপার না? জিয়ান আসলে বোঝাতে চেয়েছিল এটি আত্মহত্যা নয়, খুন। কিন্তু পুলিশ জানায় সিসিটিভি ফুটেজে কাউকে দেখা যায়নি। কিন্তু তখন জিয়ান তার চাচার হাতে একটি ট্যাটু দেখে, যেখানে লেখা ছিল মার্থেল। কিন্তু জিয়ান এই ট্যাটুর ব্যাপারে আগে কিছুই জানতো না। এরপর সে তার চাচার ফিউনারেলের জন্য প্রস্তুতি নেয় আর একটি ছবি নিতে ওই বাড়িতে যায়। সেখানে জংমিন এসে তাকে বলে যে সে জিনম্যানকে চিনত। জংমিনের কম্পিউটারে ভালো জ্ঞান থাকায় সে জিনম্যানের একটি ওয়েবসাইটের জন্য আগে কাজ করেছিল। জংমিন বলে যে তোমার চাচা বাথরুমে আত্মহত্যা করেছে না, তুমি কি ওটা পরিষ্কার করেছো? জিয়ান তখন বলে যে আমার এখন কোনো কিছু ইচ্ছে করছে না। এটা শুনে জংমিন বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি। এরপর বাথরুম পরিষ্কার করার সময় জংমিন সেখানে জিনম্যানের একটি পুরনো ফোন খুঁজে পায়। এরপর দেখা যায় জিয়ান সব নিয়ম পালন করে তার চাচার ফিউনারালটা সম্পন্ন করে, কিন্তু বাড়ি ফেরার পর তার একটুও ভালো লাগে না। ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়েছিল। তার চারপাশটা একদম নিস্তব্ধ লাগছিল। তার বাবা মা তো আগেই মারা গিয়েছে। এই পৃথিবীতে জিনম্যানই ছিল তার একমাত্র আপনজন। এসব মনে করে সে কান্নায় ভেঙে পড়ে। এই কিছুক্ষণ পর জংমিন এসে সেই পুরনো ফোনটি জিয়ানকে দেয়। জিয়ান অবাক হয়, কারণ তার চাচার কাছে লেটেস্ট মডেলের ফোন ছিল। তাহলে এটা কোথা থেকে আসলো? হঠাৎ ফোনে মেসেজ আসে, আমি 70 মিলিয়ন অন জমা দিয়েছি, আইটেম কবে পাবো? এরপর আরেকটি মেসেজ আসে যেখানে ব্যালেন্স দেখাচ্ছিল 18 বিলিয়ন অন। এত বড় অঙ্ক দেখে তো জিয়ান পুরো অবাক হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে জিনম্যানের সেই ওয়েবসাইটটি চেক করতে বসে, যেখানে তিনি পাইপ বিক্রি করতেন। তারা ভাবছিল শুধুমাত্র পাইপ বিক্রি করে তিনি এত টাকা কিভাবে সম্ভব। তখনই জংমিন ওয়েবসাইটের মাধ্যমে অন্য একটি গোপন সাইটে পৌঁছে যায়, যেখানে মার্থেল লেখা ছিল। এটি ছিল ডার্ক ওয়েব, মানে অবৈধ অস্ত্র বিক্রির একটি ওয়েবসাইট। জিয়ান কিছু বোঝে ওঠার আগেই স্ক্রিনে একটি মেসেজ আসে। কেউ একজন জিজ্ঞেস করছিল যে সে টাকা দিলেও মাল ডেলিভারি পায়নি কেন। জিয়ান রিপ্লাই দেয় যে সে টাকা ফেরত দেওয়া হবে। তখন ওপাশ থেকে জবাব আসে, এর মানে জিনম্যান মারা গেছে, তাহলে জিয়ান আজ তুমিও মারা যাবে। এটি দেখা মাত্র জংমিন আতঙ্কিত হয়ে দ্রুত কম্পিউটার বন্ধ করে দেয়।
ঠিক তখনই হঠাৎ বাড়ির দরজায় বেল বেজে ওঠে। জিয়ানকে দেখে দরজায় মিনি নামের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে জিয়ানকে বলে যে সে তার চাচাকে খুব ভালো করে চিনত, তাই তাকে যেন ভেতরে আসতে দেওয়া হয়। জিয়ান সাফ জানিয়ে দেয় যে তার চাচা এখন বাড়িতে নেই এবং সে যেন অন্য কোনো দিন আসে। এরপর গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। জিনম্যান অনেক বছর পর নিজের বাড়িতে ফেরে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ফিরে আসায় তার ভাই এবং তার মা তার উপর খুব রেগেছিল। জিয়ান তখন অনেক ছোট এবং সেইবারই সে প্রথম তার চাচাকে দেখেছিল। জিনম্যান ফেরার কয়েকদিন পরে তার মা মারা যান। এমন শোকের সময় জিনম্যানের বড় ভাই তার উপর ক্ষেপেছিল, কারণ জিনম্যান দাবি করেছিল যে তার মা স্বাভাবিকভাবে মারা যাননি এবং তার ময়নাতদন্ত করা উচিত। এদিকে জিয়ানের তখন অনেক ক্ষুধা লেগেছিল, তাই তার মা জিনম্যানকে বলে জিয়ানকে নিয়ে বাড়িতে চলে যাও। তারা চলে যাওয়ার পর সেখানে লি নামের একটা রহস্যময় ব্যক্তি আসে। তাকে দেখে জিনম্যানের ভাই বেশ অবাক হয়ে তার পরিচয় জানতে চায়। এদিকে বাড়িতে জিনম্যান আর জিয়ান বসে টিভি দেখছিল। সেখানে জিনম্যান জিয়ানকে একটি বড় শিক্ষা দেয়। টিভিতে দেখা যাচ্ছিল একদল হায়না একটি সিংহকে ঘিরে ধরেছে। জিনম্যান তখন বলে যে দেখো, হায়নারা সিংহকে মারার জন্য ঘিরে ফেলেছে, কিন্তু সিংহটি শান্ত আছে আর হায়নারা খুব চিৎকার করছে, কারণ যারা দুর্বল তারা সবসময় বেশি শোরগোল করে। ঠিক তখনই জিনম্যানের কাছে একটি ফোন আসে। কলটা রিসিভ করার পর সে কেমন যেন দুশ্চিন্তায় পড়ে যায় আর জিয়ানকে বলে যে আমি তোমার বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, কিছুক্ষণ পর আমার এক বন্ধু আসবে তোমার খেয়াল রাখতে, তবে তার আগে তুমি কোনোভাবেই দরজা খুলবে না। জিনম্যান যাওয়ার পর এক ব্যক্তি এসে বাড়ি থেকে দরজা খোলার চেষ্টা করে। তখন জিয়ান বুদ্ধি করে ওই লোকটাকে একটা ধাঁধা জিজ্ঞেস করে, এটা নিশ্চিত হওয়ার জন্য যে সে তার চাচার সত্যিকারের বন্ধু কিনা। কিন্তু লোকটি কোনো উত্তর না দিয়ে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করলে অন্য এক ব্যক্তি এসে তাকে টেনে বাইরে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে মেরে ফেলে। দ্বিতীয় লোকটি ভেতরে ঢুকে জিয়ানকে জানায় যে সেই আসলে জিনম্যানের বন্ধু, তবে এর মধ্যেই আরো কিছু লোক সেখানে চলে আসে। লোকটি জিয়ানকে ইশারায় লিখে দেয় যেন সে নিজের রুমে গিয়ে অপেক্ষা করে। জিয়ান তো ভয় পেয়ে দ্রুত রুমে চলে যায় আর ভেতর থেকে মারপিটের বিকট শব্দ শুনতে থাকে। সে দরজা সামান্য ফাঁক করে দেখে যে তার চাচা সে বন্ধুকে ওরা মেরে ফেলেছে। ওই গুন্ডাটি আর কেউ নয়, স্বয়ং লি। জিয়ান জানালা দিয়ে পালানোর চেষ্টা করে এবং ওপর থেকে সরাসরি লাফ দিয়ে নিচে রাখা একটি সোফার উপরে গিয়ে পড়ে। সে তো নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে দৌড়াতে থাকে, কিন্তু মাঝপথে একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। তখন চারপাশের লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে হাসপাতালে দুই পুলিশ সদস্যের কথা থেকে জানা যায় যে জিয়ানের বাবা মা মারা গেছেন এবং ওনাদেরকে হাসপাতালের মর্গে রাখা আছে। তারা আসলে জিয়ানের দাদির ফুনারেলের দিনে মারা গিয়েছেন, অর্থাৎ জিয়ান এখন পুরোপুরি এতিম। ওই দিন রাতে জিয়ান স্বপ্নে দেখে যে একটি হায়না তার চাচার বন্ধুর হাত মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে তার ঘুমও ভেঙে যায়। এদিকে সেই খুনি লোকটি জিয়ানকে খুঁজতে খুঁজতে হাসপাতালে পৌঁছে যায়, কিন্তু জিয়ান আগেই সেখান থেকে পালিয়ে মর্গের একটি লাশের সাথে ফ্রিজে লুকিয়ে পড়ে। জিয়ান তখন সেই লাশটির দিকে তাকালে বুঝতে পারে যে এই লাশটি আর অন্য কারো নয়, তার নিজের মায়ের। লোকটি জিয়ানকে প্রায় খুঁজে পেয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে জিনম্যান এসে তাকে খতম করে দেয়। জিনম্যান জিয়ানকে ফ্রিজার থেকে বের করে ঠিকই, কিন্তু দীর্ঘক্ষণ ঠান্ডায় থাকায় জিয়ান অজ্ঞান হয়ে পড়েছিল। জিনম্যান বুঝতে পারছিল যে এখানে এইভাবে জিয়ানকে রাখা ঠিক হবে না, আর জিয়ানের জীবনে যেন এরকম দিন আর না আসে। এই জন্য তাকে নিয়ে শহর থেকে অনেক দূরে এক নির্জন এলাকায় গিয়ে থাকতে শুরু করে। ওখানে গিয়ে দেখা যায় সে ভয়ঙ্কর ট্রমার কারণে জিয়ান কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এটা দেখে তো জিয়ানের প্রচন্ড রাগ হচ্ছিল, তাই সে নিজেকে নিজে চড় মারতে থাকে, কারণ তার কারণে জিয়ানকে এত কিছু সহ্য করতে হচ্ছে। এদিকে স্কুলে কথা বলতে না পারায় অন্য বাচ্চারা জিয়ানকে খুবই উত্তক্ত করত। সেখানে জংমিংও পড়তো এবং সে সবসময় জিয়ানকে সাহায্য করত। বাচ্চারা জিয়ানকে খেপিয়ে বলতো যে তার বাবা তার মাকে মেরে নিজে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। জিনম্যান জিয়ানের খুব যত্ন করত। সে তার সবটুকু দিয়ে চেষ্টা করত যেন জিয়ান স্বাভাবিক জীবনে ফিরতে পারে। একদিন স্কুলের বাচ্চারা শয়তানি করে জিয়ানকে বেসমেন্টে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। দিন পেরিয়ে রাত হয়ে যায়, জিয়ান তো বের হতে পারে না। অন্ধকারে সে আবার সেই ভয়ঙ্কর হায়নাটিকে দেখতে পায়। ভয়ে জিয়ান সজোরে দরজা ধাক্কা দিতে থাকে আর কাউকে ডাকার চেষ্টা করে। তখনই হঠাৎ করে তার গলার স্বর ফিরে আসে। সে তার সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে তার চাচার নাম ধরে ডাকতে থাকে। আর কিছুক্ষণ পরে জিনম্যান এসে দরজা খুলে তাকে সেখান থেকে উদ্ধার করে। এরপরে গল্প চলে আসে আবারও বর্তমানে। মিনি মেন গেট খুলে ভেতরে চলে আসে। জিয়ান তাকে এখনো বারবার বলে যে চাচা বাসায় নেই, আপনি চলে যান। মিনি শেষ পর্যন্ত রাগ করে জিয়ানের কথা শুনে চলে যায়। এরপর জংমিন সেই রহস্যময় ওয়েবসাইটটি নিয়ে তদন্ত করে জানতে পারে যে কেবল অনুমোদিত সদস্যরাই সেখান থেকে জিনিস কিনতে পারত। সেখানে 4 ধরনের কোড ছিল। কোড রেড ভয়ঙ্কর খুনিদের জন্য, কোড পার্পল গুপ্তচরদের জন্য, কোড ইয়েলো খুনের পর প্রমাণ লোপাট বা পরিষ্কার করার টিমের জন্য, কোড গ্রিন যার কাছে এই কোড থাকবে তার উপর কেউ হামলা করবে না এবং প্রয়োজনে অন্য সব কোডের সদস্যরা তাকে বাঁচাতে নিজেদের জীবন বাজি রাখবে। জংমিন জানায় যে কোড গ্রিন ছিল এই ওয়েবসাইটের মালিক অর্থাৎ জিয়ানের চাচার কাছে। এইসব শুনে জিয়ান যখন সব মেলাতে শুরু করেছে ঠিক তখনই কিছু ড্রোন এসে বাড়ির উপর হামলা চালায় এবং চারপাশের দেওয়াল ভেঙে দেয়। এই ড্রোনগুলো কোনো সাধারণ ড্রোন ছিল না, এগুলোতে বসানো ছিল ভয়ঙ্কর সব বন্দুক। তারা দুজনে নিজের প্রাণ বাঁচিয়ে বাড়ির ভেতরের দিকে দৌড়াতে শুরু করে। তখনই সামনে থেকে আরেকটি ড্রোন তাদের উপর গুলি চালিয়ে দেয়।
তবে সেই বাড়ির দরজা এবং জানালার কাজ বুলেট প্রুফ ছিল, কিন্তু ড্রোনগুলো তো অ্যাডভান্স প্রযুক্তিতে তৈরি, তাই প্রথমে বোমা মেরে সব কাজ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। জংমিন একটি ঘরের লোহার আলমারি দেখে তার ভেতরে লুকিয়ে পড়ে, কিন্তু ড্রোনটি হামলা দিয়ে সেই আলমারিও খুলে ফেলে। ওটা জংমিনকে প্রায় মেরে ফেলেছিল, কিন্তু ঠিক তখনই জিয়ান এসে তার গলতি দিয়ে ড্রোনটিকে আঘাত করে ওটার ভারসাম্য নষ্ট করে দেয়, যার কারণে ড্রোনটি সেখানে ক্র্যাশ করে। এরপরে আমরা আরেকটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যখন জিয়ানের বয়স ছিল 17 বছর। জিনম্যান কিছু লোককে তার বাড়ি মেরামত করার জন্য ডেকেছিল। সেই কর্মীদের মধ্যে পাসি নামের এক লোক বলে যে আপনার বাড়ির অবস্থা তো নাজেহাল, এটা ঠিক করতে অনেক পরিশ্রম হবে, তাই দ্বিগুণ টাকা দিতে হবে। এই কাজ শেষ করতে প্রায় 2 সপ্তাহ সময় লাগবে। তাই এই সুযোগে জিনম্যান প্যাকিং করে জিয়ানকে নিয়ে পাহাড়ে ক্যাম্পিং করতে চলে যায়। কিন্তু পাহাড়ে পৌঁছানোর পরপরই জিনম্যান হাইপোথার্মিয়ার শিকার হন, তার পায়ে চোটও লাগে। জিয়ান তখন রেগে গিয়ে বলে যে আমরা কোনো হোটেলও থাকতে পারতাম, এই কষ্টের কি কোনো দরকার ছিল? তখন জিনম্যান বলে যে দেখো জিয়ান, যখন তুমি বিপদে পড়বে তখন তর্ক করার চেয়ে সমাধানের পথ খোঁজা ভালো। এরপর সে জিয়ানকে একটি ম্যাপ দিয়ে বলে যে এখান থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে গেলে হয়তো সাহায্য পাওয়া যাবে। সাথে সে জিয়ানকে একটি গুলতিও দেয়, কারণ এখানে যে কোনো সময় বন্য পশুরা চলে আসতে পারে। জিয়ান চলে যাওয়ার পরপরই জিনম্যান পাসিকে ফোন করে বলে যে তোমার দেওয়া ড্রাগস ভালো কাজ করেছে, জিয়ান এখান থেকে চলে গেছে, আমাদের তাকে নিজের সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। এদিকে জিয়ান হাঁটতে হাঁটতে একটি ইমার্জেন্সি বুথের কাছে পৌঁছায়। সেই কেবিনের দরজা খুলতেই ভেতর থেকে অনেক বন্য কুকুর বেরিয়ে আসে। তাদের মধ্যে সে সেই হায়নাটিকেও দেখতে পায়, যা তাকে সবসময় তাড়া করত। জিয়ানের কাছে পালানোর কোনো পথ ছিল না, তাই সে সাহস করে গুলতি দিয়ে তাদের আক্রমণ করতে শুরু করে, আর ওই হায়নাটি তখন অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই জিনম্যান বন্দুক দিয়ে সেখানে পৌঁছায় এবং কুকুরগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। ফেরার পথে জিয়ান বলে যে তোমার কাছে আসল বন্দুক থাকা সত্ত্বেও আমাকে গুলতি কেন দিলে? জিয়ান যে বন্দুক দেখে ভয় পাচ্ছে না তা বুঝে জিনম্যান খুশি হয় এবং পরের দিন থেকে জিয়ানকে বন্দুক চালানোর ট্রেনিং দিতে শুরু করে। সে প্রথমে বন্দুকের কলকবজা জড় লাগানো শেখায় এবং পরে খালি বোতলে লক্ষ্যভেদ করার প্র্যাকটিস করায়। গল্প চলে আসে আবারও বর্তমানে। জিয়ান এবং জংমিন সেই বুলেট প্রুফ দরজার আড়ালে বাইরে বের হয়, কিন্তু তারা জানতো না যে ড্রোনগুলো অনেক শক্তিশালী। ড্রোনটি আবার বোমা মেরে ধোঁয়ায় চারপাশ ভরে দেয় এবং তাদের দুজনকে টার্গেট করে। ঠিক তখনই মিনি সেখানে ফিরে আসে। তার কাছে এমন একটি বন্দুক ছিল যা থেকে নির্গত ফ্রিকোয়েন্সি সব ড্রোনকে অকেজো করে দিত। মিনি বাড়ির ভেতরে গিয়ে জংমিনকে ধরে ফেলে। সে জংমিনের হাতে স্ক্যানার করে কোড দেখার চেষ্টা করে, কিন্তু তার কাছে কোনো কোড ছিল না, তাই মিনি তাকে সেখানে অজ্ঞান করে দেয়। জিয়ান তার গলতি নিয়ে মিনিকে আক্রমণ করতে এলে মিনি খুব সহজেই তাকে আটকে ফেলে। মিনি তখন জানতে পারে যে জিয়ান একজন কোড গ্রিন। ঠিক তখনই স্নাইপার লি তাদের উপর গুলি চালাতে শুরু করলে মিনি জিয়ানকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দেয়। সে জিয়ানকে জানায় যে সে তাকে মারতে নয় বরং বাঁচাতে এসেছে। তখন মিনি বলে যে জিয়ান, তোমার মনে আছে যখনই তুমি বিপদে পড়ে তোমার চাচার নাম 3 বার চিৎকার করে ডাকতে, তখনই তোমার সমস্যার সমাধান হয়ে যেত? এর আসল কারণ হলো তুমি একজন কোড গ্রিন, তাই বাকিরা তোমাকে রক্ষা করতে বাধ্য। এদিকে ব্রিজের উপর অনেক লোক জড়ো হয়। তাদের মধ্যে একজন বলে স্যার, ওই বাড়িতে মাত্র একটি মেয়ে আছে, আমি জানিও জিনম্যানের ভাতিজি, কিন্তু একজনের জন্য এত আয়োজন কি একটু বেশি হয়ে গেল না? অন্যদিকে মিনি বাড়ির ভেতর স্মোক গ্রেনেড ছুঁড়ে ধোঁয়া তৈরি করে দেয়, যাতে লি কিছু দেখতে না পায়। একটি ড্রোন ধোঁয়া পরিষ্কার করতে এলে মিনি সেটিকে গুলি করে নামায়, কিন্তু লি মিনিকে চিনে ফেলে এবং সরাসরি তার হাতে গুলি করে। ফলে মিনির বন্দুকটি নিচে পড়ে যায়। সেই লোকটি যখন জানতে পারে যে ভেতরে মিনি ওই মেয়েটিকে সাহায্য করছে, সে ভয় পেয়ে লিকে বলে যে মিনি তো একজন ভয়ঙ্কর কোড রেড কিলার, এত বড় ঝুঁকি নেওয়ার জন্য আমাদের আরও টাকা চাই। লি তখন টাকা দিতেও রাজি হয় আর তাদের বাড়ির ভেতরে ঢোকার নির্দেশও দেয়। এটাই ছিল সেই মুহূর্ত যখন জিয়ান লিকে নিজের নিশানায় নিয়ে আসে, তবে গুলি চালালে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। এরই মাঝে গুন্ডারা আবার বাড়িটির চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু মিনির ভয়ে তারা সরাসরি ভেতরে ঢুকছিল না। মিনি জিয়ানকে বলে যে তুমি তোমার চাচার ওয়ার্কশপে চলে যাও, ওখানে একটা নিরাপদ জায়গা আছে, ভয় পেও না। যতক্ষণ তুমি ওখানে না পৌঁছাচ্ছ আমি তোমাকে রক্ষা করব, এটা আমার তোমার চাচার কাছে করা একটা প্রমিস। জিয়ান তার চাচার ওয়ার্কশপে চলে যায়। এদিকে সেখানে মিনি একটি দেওয়ালের দিকে ইশারা করে গুন্ডাদের মোকাবেলা করতে চলে যায়। দেওয়ালটিতে একটি পাসওয়ার্ড সিস্টেম ছিল। জিয়ান তখন ওটা খোলার জন্য জিনম্যানের জন্মদিন সহ নানা কোড দিয়ে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কাজ হয় না। তখন হঠাৎ তার মনে পড়ে সেই স্কুল আইডি নাম্বারের কথা, যা তার চাচা মুখস্থ করিয়েছিলেন। জিয়ান সেই নাম্বারটি দিতে তারা একটি আন্ডারগ্রাউন্ড জায়গায় পৌঁছে যায়। সেটি ছিল মাটির নিচে বিশাল এক অস্ত্রাগার। নিচে পৌঁছানো মাত্র একটি ছেলে এসে জিয়ানকে বলে, হ্যালো জিয়ান, কেমন আছো? আমি ব্রাদার। এদিকে গুন্ডারা জিনম্যানের ওয়ার্কশপে ঢুকে পড়ে। সেখানে তাদের সামনে শুধু মিনি ছিল, কিন্তু তাকে মারার জন্য তারা ভয়ে পা ফেলছিল না, কারণ মিনির এক চালেই তারা সব শেষ হয়ে যেতে পারত। মিনি ওয়ার্কশপের সব আলো নিভিয়ে দেয় এবং একে একে তাদের মারতে শুরু করে। মিনির ফাইটিং স্কিল দেখে মনে হচ্ছিল সে একাই সবাইকে খতম করে দেবে। এরপর সে হঠাৎ করে আড়াল থেকে বেরিয়ে 2-4 জনকে মেরে আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। ঠিক তখনই এক গুন্ডা এসে তো মিনিকে কবজা করে ফেলে আর তাকে মারার জন্য তার উপর চেপে বসে। কিন্তু হঠাৎ দেখা যায় লোকটির শরীর ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। আসলে সে মিনিকে মারার আগে মিনি তার শরীরে এক ভয়ঙ্কর বিষ ঢুকিয়ে দিয়েছিল।
এদিকে আন্ডারগ্রাউন্ডে ব্রাদার জিয়ানের দিকে হাত করা ছুরি দিয়ে বলে যে সে যেন তার হাত বেঁধে ফেলে, কিন্তু জিয়ান বুদ্ধিমত্তার সাথে তখন ব্রাদারকে চেপে ধরে লক করে দেয় এবং তাকে অজ্ঞান করে ফেলে। এরপরে গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। জিয়ান তখন মাত্র একটি ছেলের সাথে ডেট করা শুরু করেছে। এক রাতে সেই ছেলেটি জিয়ানকে বাড়িতে পৌঁছে দিতে এলে জিনম্যান আর পাসিন মিলে ছেলেটিকে ভয় দেখানো শুরু করে। পাসিনকে দেখে ছেলেটি এতটাই আতঙ্কিত হয় যে সে তখনই সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সেই ছেলেটি তার বন্ধুদের সাথে এক রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু সেখানে জিয়ানকে কাজ করতে দেখে সে অন্য জায়গায় চলে যায়। জিয়ান বুঝতে পারে চাচার ভয়ে সে তাকে এড়িয়ে চলছে। সে চাচার কাছে গিয়ে অভিযোগ করে বলে যে কেন তিনি তাকে অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক জীবন কাটাতে দেন না। আমার কোনো বন্ধু নেই, আর আমাকে কোথাও বাইরেও যেতে দেওয়া হয় না। এভাবে কেউ হ্যাপি থাকতে পারে? সব শুনে জিনম্যান একটি শর্ত দেয়। তিনি বলেন, ঠিক আছে জিয়ান, আমি তোমাকে যা খুশি করার অনুমতি দেব, তবে তার আগে তোমাকে অন্তত একবার আমার মুখে আঘাত করতে হবে। তুমি যদি তা পারো তবে তুমি স্বাধীন। কথাটি শুনে জিয়ান দাঁড়িয়ে যায় এবং জিনম্যানকে মারার চেষ্টা করে, কিন্তু জিনম্যান অনায়াসে তার হাত ধরে ফেলেন এবং বলে যে এত ধীরগতির হলে কিভাবে পারবে। পরের দিন জিয়ান ওয়ার্কশপে কাজ করার সময় পাসিং থেকে মেশিন চালানো শিখছিল। জিয়ান সেই মেশিনের সাহায্যে জিনম্যানকে এক কোণে আটকে ফেলে এবং তাকে মারতে যায়, কিন্তু সে জিনম্যানকে স্পর্শ করতে পারে না। এটা দেখে জিনম্যান তাকে বলে যে এসব ফালতু চেষ্টা ছেড়ে খাবার খেয়ে নাও। জিয়ান তখন ভীষণ রেগে যায়। পাসিন তাকে বোঝায় যে সে অনেক স্লো, এভাবে জিনম্যানকে ছোঁয়া অসম্ভব। পাসিন জিয়ানকে একটি লক টেকনিক ব্যবহার করে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর জিয়ান নিজেকে মৃত ভেবে প্রচণ্ড ভয় পাচ্ছিল, কিন্তু তখনই তার মনে পড়ে যে পাসিন তাকে অজ্ঞান করেছিল এবং তার চাচাও তাকে বাঁচাতে আসেননি। সেই রাতে জিয়ান পাসিনের বাড়িতে গিয়ে বলে যে সে ওই লড়াইয়ের কৌশল শিখতে চায়। পাসিন ছিল মুয়ে থাই ফাইটিং এর বিশেষজ্ঞ। সে বলে যে তোমার চাচাকে আঘাত করার জন্য এত কিছু শেখার দরকার নেই, বরং সে যখন ঘুমিয়ে থাকবেন তখনই আঘাত করা উচিত। জিয়ান বলে যে এটি অনেক সহজ হবে, কিন্তু এটা তো আসলে চিটিং। তখন পাসিন তাকে তার টেকনিক শেখাতে রাজি হয়, তবে শর্ত দেয় যে তাকে সপ্তাহে 500 দিতে হবে, কারণ সে তার ছেলেকে আগামী বছর প্রাইভেট স্কুলে পাঠাতে চায়। এরপর পাসিন জিয়ানকে ফাইটিং শেখাতে শুরু করে। জিয়ান কঠোর পরিশ্রম করে প্রতিদিন স্কুল থেকে ফেরার পর ট্রেনিং নিতে যেত। মাঝে মাঝে সে জিনম্যানকে মারার চেষ্টা করত, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতো। কয়েক মাস পর জিয়ান পাসিনের শেখানো সব টেকনিকগুলো খুব ভালোভাবে রপ্ত করে ফেলে। একদিন পথে জিয়ান দেখে কিছু ছেলে তার স্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছে। জিয়ানকে দেখা মাত্রই তারা জিয়ানকে বিরক্ত করতে শুরু করে। জিয়ান তখন নিজের শক্তি পরীক্ষার এক সুবর্ণ সুযোগ পেয়ে যায়, তাই চোখের পলকে দুজনকে উচিত শিক্ষা দিয়ে দেয়। কিন্তু তৃতীয় ছেলেটি যখন ছুরি বের করে ফেলে, ঠিক তখনই জিনম্যান সেখানে পৌঁছে ছেলেটির হাত থেকে ছুরি কেড়ে নিয়ে সতর্ক করে দেন যে জিয়ানকে যেন আর বিরক্ত না করা হয়। সেখান থেকে ফেরার পথে জিনম্যান জিয়ানকে বলে যে তুমি একটু শক্তিশালী হলেও এখনো ছুরির মোকাবেলা করার মতো তৈরি নয়, তাই এমন পরিস্থিতিতে তোমার পালিয়ে যাওয়াই ভালো। এরপর জিয়ান পাসিনের বাড়িতে গিয়ে দেখে সেখানে অনেক লোকের ভিড় এবং পুলিশও এসেছে। পাসিন সবার টাকা নিয়ে পালিয়ে গেছে, কিন্তু জিয়ানের জন্য একটি মেসেজ রেখে গেছে। সেখানে লেখা ছিল, জিয়ান তুমি এখন আর দুর্বল নও। এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসে। জিয়ান ব্রাদারকে বেঁধে রেখেছে। তখন স্ক্রিনে দেখতে পায় যে সে যেখানে যেখানে যেত সব জায়গায় ক্যামেরা লাগানো ছিল। বাথরুমেও ক্যামেরা দেখে তো সে ব্রাদারের উপর ভীষণ রেগে যায় এবং তাকে লাথি মেরে কৈফিয়ত চায়। ব্রাদার তখন বলে, জিয়ান এখন এসবের সময় নয়, বাইরে মিনির গুলি ফুরিয়ে আসে এবং আমাদেরকে মারতে আরো অনেক লোক আসবে। আমাকে দ্রুত মিনির কাছে গুলি আর ওষুধ নিয়ে যেতে হবে। ঠিক তখনই জংমিন ওখানকার সব আলো জ্বালিয়ে দেয়। বেশি আলোয় ব্রাদারের কষ্ট হচ্ছিল দেখিয়ে জিয়ান দয়া দেখিয়ে তাকে ঢেকে দেয়। এরপর ব্রাদার যখন জিয়ানকে সব সত্যি বলতে শুরু করে, তখন জংমিন জোর করে ব্রাদারের মুখে কাপড় দিয়ে বেঁধে রাখে, কিন্তু সুযোগ বুঝে ব্রাদার নিজেকে মুক্ত করে নেয় এবং জিয়ানকে সাবধান করে দেয় যেন সে জংমিনকে একদম বিশ্বাস না করে। কিন্তু যখনই তাদের দুজনের নজর একটু অন্যদিকে যায়, ব্রাদার তো নিজেকে সেখান থেকে ছাড়িয়ে দিব্যি পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে সে জিয়ানকে বলে যে তুমি কিন্তু জংমিনকে একটু বিশ্বাস করো না। ব্রাদার সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় তো জিয়ান তার পিছু নেয় আর একটা রুমের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ব্রাদার তাকে ফাঁদে ফেলেও অন্য এক সিক্রেট কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয়। এরপর ব্রাদার পুরো শপিং মলে অন্ধকার করে দেয় আর নাইট ভিশন চশমা ব্যবহার করে জনমিনকে স্টান গান দিয়ে অজ্ঞান করে বেঁধে ফেলে। এরপর সে জিয়ানের সাথে কথা বলে জানায় যে ড্রয়ারে তার জন্য কিছু রাখা আছে। জিয়ান দেখে সেখানে একটি মার্ট হেল্প হ্যান্ডওভার বুক আছে। ব্রাদার তাকে জানায় যে জিনম্যানের অনুপস্থিতিতে জিয়ানই এখন এই ব্যবসার মালিক এবং একজন কর্মচারী হিসেবে সে জিয়ানের সব কথাই শুনবে। এটা শুনে জিয়ান তাকে বলে যে ঠিক আছে, তাহলে আগে আমাকে এখান থেকে বের করো। ব্রাদার তখন জিয়ানের অর্ডার মতো তাকে বাইরে নিয়ে আসে। বাইরে এসে জিয়ান ব্রাদারের দিকে বন্দুক তাক করে জনমিনকে ছেড়ে দিতে বলে। ব্রাদার জানায় যে সে জিয়ানের সব কথা মানবে, কিন্তু এটা করতে সে পারবে না, কারণ জংমিনের কারণেই জিয়ানের চাচার প্রাণ গেছে। তবে শেষমেশ জিয়ানের চাপে ব্রাদার জনমিনকে ছেড়ে দেয়। মুক্ত হয়ে জনমিন ব্রাদারকে পেটাতে শুরু করলে জিয়ান তাকে শান্ত করে। ব্রাদার দাবি করে যে জিনম্যান আত্মহত্যা করতে পারে না। জংমিন যেদিন তার কাছে গিয়েছিল সেদিনই তিনি মারা যান। এরপর ব্রাদার একটা ভিডিওর কথা বলে যেটা ওই কম্পিউটারে সেভ করা ছিল। জিয়ান যখন ভিডিওটা অন করতে যায় তখনই আবার জংমিন চিৎকার করে তাকে ওটাতে ক্লিক করতে নিষেধ করে আর তাকে আটকানোর জন্য ছোটবেলায় সে বেসমেন্টে আটকা পড়ার কথা মনে করে দিয়ে বলে যে আমি কিন্তু ওই দিন জিনম্যানকে খবর দিয়েছিলাম। সব শুনে জিয়ান ব্রাদারকে ওপরে পাঠিয়ে দিয়ে মিনির কাছে।
কিন্তু ব্রাদার সেখানে যাওয়ার আগে জিয়ানকে শপথ করে যায় যেন সে শপিং মলে বাইরে না আসে। এরপর জংমিন তার জীবন বাঁচানোর জন্য জিয়ানকে জড়িয়ে ধরে আর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে যে ছোটবেলায় তোমাকে বেসমেন্টে আমি আটকে রেখেছিলাম। জিয়ান কিছু বোঝে ওঠার আগে জংমিন তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে দেয়। জিয়ান তখন টেবিলের ওপরে থাকা ব্রাদারের চশমায় এক ঝলক দেখতে পায় যে জংমিনের হাতের কলমটি আসলে একটি সিক্রেট ক্যামেরা। মুহূর্তের মধ্যেই তো জিয়ান সেখানে জ্ঞান হারিয়ে ফেলে আর শেষ পর্যন্ত জংমিনের আসল রূপটি তার সামনে উন্মোচিত হয়। আসলে সে যাকে এতদিন ধরে তার একমাত্র কাছের বন্ধু বলে মনে করে এসেছিল সেই হলো তার চরম শত্রু। বন্ধুরা, এরপর জিয়ানের সাথে ঠিক কি হতে পারে আর জংমিন আসলে জিয়ানের থেকে কি চায় তা জানার জন্য আমাদেরকে এর পরবর্তী এপিসোডগুলো দেখতে হবে। আজকের গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব খুব দ্রুতই পরবর্তী এপিসোডগুলো নিয়ে আসার।